পছন্দ করেই হয়, কিন্তু সুখী দাম্পত্য হয় কি? পছন্দের সঙ্গে বোঝাপড়াই দিতে পারে চিরকালীন সুখী দাম্পত্য। সুখী দাম্পত্যের জন্য এখনই লগ ইন করুন mysoulmate.co.in এ বা ডাউনলোড করুন মাই সোলমেট ম্যাট্রিমনি অ্যাপ। বিয়ে তো পছন্দ করেই হয়। নমস্কার, সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার অনুষ্ঠান সর্ববিষয় জ্যোতিষ। এবং সর্ববিষয় জ্যোতিষে প্রথমেই প্রেডিকশন ছিল, যখন আমরা কবে আসবে বর্ষা, কবে আসবে বৃষ্টি, বৃষ্টি তো পড়েই না, তখন বলা হয়েছিল যে জুলাই মাস থেকে শুরু হবে। তখন গুনতে থাকবেন কতদিন বৃষ্টি চলছে, কবে বন্ধ হবে, এবং সেটাই হচ্ছে। যাই হোক, আমাদের সঙ্গে অবশ্যই রয়েছেন কৌশিক ডি কাশ্যপ। স্বাগত জানাবো দাদাকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য। নমস্কার, সকলকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন, বড়দের আমার শ্রদ্ধা এবং প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। বর্ষা পড়লো কি পড়লো না, এলো কি এলো না, তার আগেই এই দিদির এই কথাটা বলার অর্থ হচ্ছে যে এবার থাম বাবা। যেভাবে বৃষ্টি শুরু হয়েছে, কি মুশকিল, বর্ষাকালে বৃষ্টি হবে না তো কবে হবে? যখন নিম্নচাপে মাঝে মধ্যে একটু ভারী বর্ষণ হচ্ছিল, তখনই লোকে বলে এই বর্ষা এসে গেছে, এই বর্ষা এসে গেছে। আরে আসবে কি করে জুলাইয়ের আগে? গ্রহযোগ তৈরি না হলে এই দিকে, অন্তত পূর্ব দিকে। যাই হোক, বর্ষাকালে বৃষ্টি হওয়া ভালো, কারণ এর পরবর্তী ক্ষেত্রে শীতকালীন ফসলটা তাহলে দিদি ভালো হবে, সেটাও তো দরকার না দেশের সাপেক্ষে। একদম। সুতরাং যথাযথভাবে হওয়ার দরকার আছে। বাদবাকি উত্তরাখণ্ড, উত্তর এবং পশ্চিম অংশটায় খুব বড় প্রাকৃতিক বিপর্যয় না হলেই হলো এই বর্ষা কেন্দ্রিক এন্ড থেকে। সেটাই ওপরওয়ালার কাছে কৃপা চাওয়া, সেটা যেন অন্তত আমার দেশে বা সমগ্র বিশ্বেই সেরকমভাবেই যেন চলে, প্রাকৃতিক ক্ষেত্রে যেন খুব একটা সমস্যা না হয় কারোর। বর্ষা তো সময় অনুযায়ী যেরকম সময় একটু আগে একটু পরে আসবে, তো সেই মতো এসে গেছে, অসুবিধার কিছু নেই। সবথেকে বড় অসুবিধা আমার দিদি মনে হচ্ছিল কালকে ওই গড়িয়াহাট থেকে ফিরতে ফিরতে আমি সারাদিনের শেষে যখন মুঠোফোনটার মধ্যে কি হলো না হলো বিষয়গুলো একটু খুলে খুলে দেখছিলাম, তখন আমার মনে হলো যে পশ্চিমবঙ্গে বোধহয় ডারউইন ল্যামার্ক আবার জন্মেছেন, বা যদি না জন্মান জন্মাবেন অতি শীঘ্রই। তার কারণ ডারউইন এবং ল্যামার্ক দুজন চেষ্টা করেছিলেন যথাযথভাবে যে যোগ্যতমের নির্বাচন করার যে বিষয়টা, সেই ফিটেস্টকে কি করে তারা নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে পারে এবং টিকে থাকতে পারে, তার একটা পরীক্ষা নিরীক্ষা দুজন মহান বিজ্ঞানী দুরকমভাবে চেষ্টা করেছিলেন। কিন্তু আমাদের রাজ্যের অবস্থা যা, সেখানে যোগ্যতমের নির্বাচনের জায়গায় অযোগ্যতমের নির্বাচনটা যেন স্থায়ী হয় তার জন্য চেষ্টা করছে কর্তৃপক্ষ। এর থেকে লজ্জার, এর থেকে হতাশার প্র্যাকটিক্যালি আর কিছু আছে বলে আমার মনে হয় না। এরপরেও আমরা এই আজকের বৃষ্টিস্নাত যে ওয়েদারটা চলছে গত 2-3 দিন ধরে, আমরা ওরকম ভিজে মুড়ির মতো হয়ে গেছি বাঙালিরা। ভাবনা চিন্তা কোথায় আটকে গেছে। বৃষ্টি পড়লে যেরকম সকল কিছুই জনজীবন বিপর্যস্ত হয়, থমকে যায়, আমাদের ভাবনার স্তরও বোধহয় সেরকম থমকে গেছে। যার ফলে আমার মনে হলো ওই কোর্টের কচকচানি কালকে যা হয়েছে সেটা শুনে, এবং সরকার এবং স্কুল সার্ভিস কমিশনের মধ্যশিক্ষা পর্ষদের বক্তব্য শুনে, যে ডারউইন ল্যামার্ককে পশ্চিমবঙ্গের কোথাও দার্জিলিং থেকে সুন্দরবনের মধ্যে পুনরায় জন্মাতে হবে, অন্তত চালু তো তাদের করতে হবে যোগ্যতমের শ্রেষ্ঠত্বের নির্বাচন যাতে সঠিকভাবে হয় তার জন্য। না তো খুব মুশকিল আছে কিন্তু, তাই না? আপনাদের কি মনে হয়? সেরকমই তো, কারণ আমরা জীবনে যোগ্যতার নিরিখেই সকল কিছু পেতে চাই, কিন্তু এখন যত বেশি আপনি আমি অযোগ্য হব, যত বেশি প্রোপাগান্ডা আপনার আমার জন্য থাকবে, যত বেশি দুর্নীতি আপনার আমার জন্য থাকবে, আপনি আমি যোগ্যতম হিসাবে নির্বাচিত হব। তো এই পদ্ধতিগত যে ইচ্ছাকৃত ত্রুটি, এটাকে বাংলার জনমানুষ থেকে, সমাজ থেকে কি করে আপনি আমি বিতাড়িত করব, ভাবতে কিন্তু আপনাকে আমাকে হবে, এটাকে ভেবেই চলতে হবে। যার ফলে 15ই জুলাই অবধি বোধহয় শিক্ষামন্ত্রী বাড়িয়ে দিয়েছেন গ্র্যাজুয়েশনে ভর্তি।
বেড়েই চলেছে, সেশনের দিন কমছে কিন্তু ক্রমাগত। কবে কিভাবে হবে একমাত্র ঈশ্বর জানেন, আর শিক্ষামন্ত্রী বোধহয় জানেন। সাধারণ মানুষ জানেন কিনা জানি না, অভিভাবকরা বা তার সন্তানেরা জানেন কিনা আমি জানি না। চলছি কিন্তু আমরা, দেখুন রোজ সকালবেলা সূর্যদেব উঠছেন, আবার অস্ত যাচ্ছেন, আবার পরের দিন উঠছেন, বাঙালির জীবন চলছে। দৈনন্দিন চর্বিত চর্বণের মধ্যে বাঙালি রোজ পিসছি আমরা। এখন ঘানির সর্ষে, ঘানির বলদ হলেও একটা কর্ম করার জায়গা ছিল আমাদের, আমরা ঘানিতে সর্ষে, যেগুলো পিষে পিষে আলটিমেট তেল বেরোচ্ছে, যেই তেল দিয়ে অন্য লোক নানাবিধ কাজকর্ম করছে, সর্ষের অস্তিত্ব থাকছে না। আমরা বোধহয় বাঙালিরা সেরকম সর্ষের অবস্থা আমাদের, সেটা কিন্তু ভাবার প্রয়োজনীয়তা আছে। দেখুন আজকে 8 তারিখ, আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী মাননীয় জ্যোতি বসুর জন্মদিন। অবশ্যই বাংলা যাকে আইডল ভেবেছিল, সেই আইডল সৌরভ গাঙ্গুলিরও জন্মদিন ভেবেছিল। কেন বলছি সেটা নিয়ে আজকে অনেক তর্ক বিতর্ক আছে। আইডল হতে গেলে প্রকৃতপক্ষে তার সর্বগুণ সম্পন্ন একজন কেউ হতে পারে না, মানুষ হিসেবে অন্তত হতে পারে না, যিনি তিনি অবতার বা ভগবানের স্বরূপ না হন। কিন্তু সর্বগুণের ম্যাক্সিমাম গুণটাই তার জীবন চর্চার মধ্যেও প্রতিফলিত হতে হয়, তবে তিনি আইডল হন। শুধু একটা মাত্র জায়গায় ক্যারিশমা দেখিয়ে সমাজের ক্ষেত্রে আইডল বোধহয় ঠিক হওয়া যায় না। এরকম ক্যারিশম্যাটিক ক্যারেক্টার প্রচুর আছেন। সুতরাং তবুও তার আজকে শুভ জন্মদিন, তাকেও আন্তরিক শুভেচ্ছা আমাদের তরফ থেকে। এবং আজকে 8 তারিখ, আগামী পরশুদিন গুরু পূর্ণিমা। গুরু পূর্ণিমা এমন একটি দিন, আপনি নিজের গুরুপ্রাপ্তি আপনার হোক বা না হোক, গুরু সর্বদা আপনার গৃহেই আছেন, পিতামাতা রূপে আছেন। তারা ইহজীবনে না থাকলেও আপনাদের জন্য আছেন, আর যদি তারা এখনও অবধি আপনাদের সঙ্গে থাকেন সশরীরে, তাহলে তো জ্যান্ত অবস্থাতেই আছেন, সশরীরে গুরু আছেন। আর যারা পিতামাতার পরবর্তী ক্ষেত্রেও কোনো গুরুপ্রাপ্তি যাদের হয়েছে, এই গুরু পূর্ণিমার দিনটা প্র্যাকটিক্যালি এমন একটা দিন, রোজের মধ্যে একটা বিশেষ দিন। আমরা যখনই কোনো কর্ম করি, যারা গুরু দীক্ষিত তারা এটা জানেন নিশ্চয়ই, এটা নতুন করে বলার কিছু নেই, এটা স্বাভাবিক বিষয়। তার কারণ আমরা যদি সকল কিছু আমাদের যথাযথ কর্ম গুরুর চরণে সমর্পণ করি, তাহলে আমাদের যে কর্মের যে ফলটা, সেটার প্রাপ্তি অনেক বেশি হয়। এটাই কারণ মহাভারতের যুদ্ধে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন যে তুমি কর্ম করো, ফলের আশাটা করো না। নানাবিধভাবে এর ব্যাখ্যা দেওয়া যায়, কিন্তু একটা সহজ সরল অর্থে ভগবান কৃষ্ণ তাকে বলেছিলেন এই কথা। তার কারণ হচ্ছে আপনার আমার যত কর্ম, যেহেতু আপনি আমি মানুষ, আপনার আমার কর্মের ক্ষমতা আছে। সেই কর্মটা যদি যথাযথ কর্ম হয়, সেটা যদি আমরা গুরুর চরণে সমর্পণ করি, তার কারণ গুরুদেবই সেই ব্রিজ আপনার আমার জীবনে, যার মাধ্যমে আপনি আমি পরমেশ্বরীর চরণে স্থান পেতে পারি। গুরুকে কোনো কিছু সমর্পণ করা মানেই সেই ব্রিজ হয়ে সেটা কিন্তু পরমেশ্বরীর চরণেই নিবেদিত হয়। আর যখনই আমরা ইহজীবনের যাবতীয় কর্ম সেটা যখন গুরুচরণে সমর্পণ করি, তখন যেহেতু সমর্পণ করে দিলাম, আমি আমার কর্মের হেতু কি ফল পাবো সেটা আশা না করে, সেটা আর একটা পুণ্য কর্ম আমরা করলাম, তার বিনিময়ে যেটা আসবে সেটা অপরিসীম। কারণ গুরু কৃপা এবং পরমেশ্বরীর কৃপা, যেটা আপনি আমি কোনো যদি অসৎ কর্ম করি, সেটা যদি গুরুচরণে সমর্পণ করে দিই, তাহলে অসৎ কর্মের এগেনস্টে আপনার আমার জন্য যে কৃপাটা আসবে, সেই কৃপাটাও কিন্তু অসৎ কৃপা।
বাই ডিফল্ট আসবে। তার কারণ আপনার আমার মধ্যে দুটো, একটা ডিভাইন এবং ডেভিল একমাত্র মনুষ্যদের মধ্যেই আছে, দুটো সত্তাই বাস করে। এবার আমি যত দুষ্কর্ম করলাম জীবনে, সব গুরুচরণে সমর্পণ করে দিয়ে ভাবলাম আমি বেঁচে গেছি। অ্যাকচুয়ালি এর থেকে বড় মূর্খামি আর পৃথিবীতে কিছু নেই। তার কারণ আমি গুরু দীক্ষিত, কিন্তু আমি জীবনে আমার ঘর সংসার থেকে সামাজিক কর্মে সব নেগেটিভ কর্ম করছি। প্রথমত সেই দীক্ষাই আমার জন্য কাজ করেনি, কারণ গুরু অন্ধকার থেকে আলোয় যিনি নিয়ে যান। সুতরাং সেই অন্ধকারাচ্ছন্ন অবস্থা থেকে আমি যখন নিজেকে পরিবর্তন করতে পারিনি, হাজার আপনি গুরুদেবের সেবা করুন, তিনি সশরীরে থাকা অবস্থায় বা না থাকা অবস্থায়, কারণ গুরুরা সর্বদা বিদ্যমান, আপনার আমার চতুর্দিকেই বিদ্যমান সর্বদা। সেখানে আমাদের অন্ধকারটা যায়নি, তার প্রকৃত সংস্পর্শ, তার প্রকৃত কৃপা, তার দ্বারা প্রদত্ত মন্ত্র আমাদের মন আত্মা শরীরকে পিউরিফাই করতে পারেনি। তার কারণ আমরা সেটাকে অ্যাকচুয়ালি ধারণই করিনি। দোষ গুরুদেবদের না, দোষ আমার। এবং ইহজীবনে কলিতে, বারবার আমি কথাটা বলি যে কলিতে কখনো কিন্তু গুরুর মতো শিষ্য হয় না। কলিতে যেমন শিষ্য তেমন গুরু। কলির আগে হতো যেমন গুরু তেমন শিষ্য, কিন্তু কলিতে আপনার আমার যেরকম মন মানসিকতা, আপনার আমার যেরকম ভাবনা, চিন্তা এবং চিন্তন, আপনি আমি ঠিক সেই ধরনের মানুষকেই কিন্তু গুরুস্বরূপ গ্রহণ করব। যার ফলে নেগেটিভ অলওয়েজ নেগেটিভকেই অ্যাট্রাক্ট করে, পজিটিভ পজিটিভকেই অ্যাট্রাক্ট করে, এটাই নিয়ম। সেখানে গুরুরূপী ভাবে গুরু, বেশভূষায় গুরু, কিন্তু যার মধ্যে কোনো আলো নেই, আমরা সেরকম গুরুর শরণাপন্ন হলাম। দোষ তার নয়, দোষ আমার, কারণ আমি চয়ন করছি তাকে। কেন করছি? কারণ আমার মধ্যেও তো অ্যাকচুয়ালি ডিভাইন এনার্জির থেকে ডেভিল এনার্জি বেশি আছে। আমি তো ভাবছি জ্যোতিষশাস্ত্র দিয়ে সমাজে সংস্কার করছি, মানুষের সেবা করছি। অ্যাকচুয়ালি জ্যোতিষশাস্ত্র দেখুন ঈশ্বর প্রেরিত জ্যোতি, যার ফলে আমার কাছে এই শাস্ত্রটা শাস্ত্রের গুরু বলি আমি জ্যোতিষশাস্ত্রকে। কারণ যে শাস্ত্র ঈশ্বর প্রেরিত জ্যোতির দ্বারা উদ্ভাসিত করে আপনার আমার জীবনকে, যেটা গুরুদেবরা করেন, এর থেকে মহান শাস্ত্র হতেই পারে না ইহজগতে। একমাত্র গুরুমুখী শাস্ত্র হচ্ছে, যার ফলে জ্যোতিষশাস্ত্র এবং গুরুদের সংস্পর্শে পরামর্শেই কিন্তু জ্যোতিষশাস্ত্র আগে অধ্যয়ন হতো। যার ফলে তার কারণ এই শাস্ত্রটা ইটসেলফ গুরু। এবং আমি জ্যোতিষশাস্ত্র ব্যবহার করছি জনমানুষের কল্যাণে, সমাজের কল্যাণে, মুখে বড় বড় কথা বলছি, কিন্তু আমার মনের হীনতা, দীনতা, অন্ধকারাচ্ছন্ন অবস্থা, আমি খালি ভাবছি এই আলোক ছটার যে জ্যোতিষশাস্ত্র সেটাকে সামনে রাখব আর সব অন্ধকারের কাজ করব। জীবনে যত রকম নেগেটিভ কর্ম আছে, এই শাস্ত্রটাকে গুরুরূপে সামনে রেখে আমি সব নেগেটিভ কর্ম করছি। কেউ আমাকে কিচ্ছু বুঝতে পারছে না, ধরতে পারছে না। অ্যাকচুয়ালি গুরুতত্ত্ব এমন একটা তত্ত্ব যেটা আমাদের এই আজ্ঞাচক্রে বাস করে। কারণ আমাদের মূলাধার থেকে উঠতে উঠতে যখন আমাদের চিতিশক্তি এই আজ্ঞাচক্রে আসে, তখন গুরুদেবের সাথে মিলিত হন এবং এই আজ্ঞাচক্র থেকে আমাদের সহস্রাসারে, যেখানে শিব এবং শিবা অবস্থান করছেন, সেখানে তারপরেই কিন্তু আমাদের যাত্রা হয়, যেখান থেকে মানুষ আলটিমেট পরমেশ্বরীর সাথে ডাইরেক্ট কানেক্ট করতে পারেন। তিনি তখন মানুষ থেকে আরও ঊর্ধ্ব স্তরে পৌঁছে যান। সুতরাং আজ্ঞাচক্র অবধি না এসে কখনো আমরা সহস্রাসারে পৌঁছাতে পারি না, যার ফলে এই আলোকিত অংশটা আমাদের ভেতরে অ্যাকচুয়ালি অন্ধকার। আমরা ভাবছি দারুণ কাজ করছি, আমরা গুরু বীজ রোজ জপ করছি, আমরা ইষ্টমন্ত্র জপ করছি, আমরা বোধহয় দারুণ সাচ্চা,
তার কারণ ওটা জব করছি, কিন্তু ওটাকে আমরা ধারণ করছি না। সেই জন্য যা কিছু আপনি আমি করছি তা আপনাকে আমাকে ফার্স্ট ধারণ করতে হবে, এবং ধারণ করার সঙ্গে সঙ্গে আমি যখন সেটা যদি দিদির জন্য ব্যবহার করি, শুধু আমি ধরে রাখলে হবে না, সেটা দিদিকেও ধরাতে হবে এবং দিদিকেও উন্নত করতে হবে, দিদির জীবনযাত্রাকে। তাহলে আমি যেটা ধারণ করেছি সেটা প্রকৃত ধর্ম হবে। আর যেখানে প্রকৃত ধর্ম আছে সেখানে প্রকৃত গুরু আছে। তার কারণ সব উগ্রপন্থীর, সে আজার কি যেন সব জৈশে মোহাম্মদ, লস্করি তৈবা থেকে ওসামা বিন লাদেন থেকে আইসিস জঙ্গিদের হেডকোয়ার্টার থেকে সব তাদেরও তো গুরু আছে। অতএব যেখানেই পরম্পরা আছে, শিক্ষা প্রদান আছে, সেখানেই গুরু আছে। কিন্তু এবার সে গুরু আলোকবর্তী দিশা প্রদান করেন নাকি আরও গাঢ় অন্ধকারে ঢোকান, এটা কিন্তু বিবেচনা করার দায় দায়িত্ব আপনার আমার। সকলকে যদি ওনারা উগ্রপন্থী বানাতে পারতেন তাহলে তো এই বিশ্ব সংসারের রূপটাই অন্যরকম হতো, তাই না? কিন্তু ওনারা বানাতে পারেন না, এখনও পারেন না। তার কারণ একটাই, ওনাদের তারাই পছন্দ করে যাদের অ্যাকচুয়াল ভেতরের মন মানসিকতাটা ওরকম। ঠিক আপনার আমার বাহ্যিক জীবনেও কিন্তু এই পরিস্থিতি। সকলে ওই এর মতো হয় না, লস্করি তৈবা বা জৈশে মোহাম্মদের মতো গুরুরা, কিন্তু ঘুরপথে ওরকমই হন। সেখানে খালি বন্দুক বোমা থাকে না, সেখানে আপনার জীবনকে লাইনচ্যুত করার দিশা থাকে, লাইনে আনার দিশা থাকে না। যার ফলে গুরু সর্বদা কলিতে শিষ্যকে বাছেন না, শিষ্য গুরু বাছেন। কারণ কলির রুলিংটাই উল্টো, যেমন শিষ্য তেমন গুরু। যার ফলে সকল কিছুর মধ্যে দেখবেন 65টা সাবানের অ্যাড হয় সারাদিনে সব টিভি মিডিয়ায়। আমি এটা বললাম নাম্বার, আমি বা দিদি বা আপনারা আজ অব্দি 65টা সাবানই কি মেখেছি? কখনো না। আমাদের পকেট এবং মনে হচ্ছে এটা ভালো, সেই দুটোকে অ্যাডজাস্ট করে যেটা চয়েস করেছি, সেই একটা দুটো তিনটে চারটে পাঁচটার মধ্যেই কিন্তু আমরা ঘুরছি, বা 5টা ট্রাই করে একটাকে ফিক্সড করেছি। যদি ওই একটা সবাই ব্যবহার করতো তাহলে ওই একটা কোম্পানির একটা সাবানেরই বিজ্ঞাপন হতো, আর সেখানে বিজ্ঞাপন দেওয়ার দরকার থাকতো না, তাই না? এই জন্যে তো চুজিংটা, সেই জন্য 36টা ম্যাট্রিমনি ভারতে আছে রেজিস্ট্রিকৃত, হয়তো তারপরেও 37 নম্বরে মাই সোলমেটকে আমি লঞ্চ করেছি। কারণ একটাই, চয়েস করবেন আপনারা কি পাচ্ছি। এটা খালি ম্যাট্রিমনি, খালি বিয়ে দেবে মাই সোলমেট? মাই সোলমেট বলছে বিয়ে দেবো না, শুধু সুখী দাম্পত্য গড়ার জন্য আপনাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে চেষ্টা করব। তার কারণ সেইভাবেই মাই সোলমেট তৈরি। সুতরাং মাই সোলমেট সেই আলো দিতে চাইছে যারা নতুন দাম্পত্য জীবনে প্রবেশ করতে চাইছেন তাদের জন্য, সেই হিসাবে মাই সোলমেটকে বানানো। আর 36টা ম্যাট্রিমোনিয়াল সাইটের মতো কেবল ব্যবসা করার জন্য না। একটা কর্ম করলে তার এগেনস্টে দক্ষিণা আসে, আমরাও গুরুদেবকে দক্ষিণা দিই, কারণ তারও তো জীবন, মনুষ্য জীবন চলতে হবে, তারও তো সংস্থা চলতে হবে, এবং আমরা যা দেব তার 5 গুণ ফিরবে। শুধু গুরু বলে না, সর্বত্র নিঃশর্তভাবে নিঃস্বার্থে যা প্রদান করব 5 গুণ ওপরওয়ালা ফেলাবে। আর যেভাবে সব আমার, সে একটা সময় অবধি সেগুলো আমার করে ভোগ করে, তারপরে দেখা যায় আমিই নেই। এটা বিজ্ঞান, কোনোটা আধ্যাত্মিকতার কথা না। এই মন্ত্র জপ করলে, এই রাশির গুরু পূর্ণিমার দিন এই করলে আপনার জীবনে আপনি কোটি কোটি টাকা উপার্জন করবেন বলতে পারি আমি, ভিউয়ারশিপ বাড়বে, একটা লোকের জীবনে লাভ হবে না, উল্টে আমার জীবনে আমি ক্ষতি করব, কারণ আমি হাজার হাজার মানুষকে মিসগাইড করেছি, আমি তো ওর মধ্যে নেই। যার ফলে সব একদিকে চলে, কৌশিক ডিকার সব আরেক দিকে চলে। যার সামনেও কেউ নেই, কুমিরও থাকতে পারে, খাইও থাকতে পারে, আবার প্রশস্ত প্রান্তরে সূর্যোদয়ও থাকতে পারে, জানিই না আমি আমার সামনে কি আছে। কিন্তু একটাই সুবিধা, আমার পেছনে কাঁকড়ার দল নেই,
সেখানে আমি বিন্দাস, অলওয়েজ সন্তর্পণের সামনে এগোলে সূর্যোদয়ই পাবো আমি লাইফে, কারণ পেছনে ল্যাং মারার লোকই নেই, তার কারণ এই ভাবনারই তো কেউ নেই। সেই জন্য বিন্দাস থাকি, বান্দা ইয়ে বিন্দাস হয় অলওয়েজ, সবই বলি, সবই শেয়ার করি, একটু উল্টো, যার ফলে ডারউইন ল্যামার্ককে পশ্চিমবঙ্গে জন্মাতে হবে বলেও আমি মনে করি। তার কারণ পশ্চিমবঙ্গের এই অন্ধকারকে প্রকৃত গুরু লাগবে আলোকবর্তী দিশায় নিয়ে যেতে গেলে। আর একজনের পক্ষে তো সম্ভবই হবে না, প্রত্যেক বাঙালিকে গুরু হতে হবে এখন, সেটাকে ভেবে চলতে হবে। তা না তো কিন্তু আমরা ক্রমাগত লোয়ার যে 7টা লেভেল আছে সেখানে তলাতলের দিকে যাচ্ছি, ক্রমাগত পাতাল মাতাল পেরিয়ে গেছি আমরা, মোটামুটি রসাতলে আছি এখন আমরা, এরপরে তলাতলে যাব। ভেবে নিন, অনেকক্ষণ ধরে কেউ ফোনে দাঁড়িয়ে আছেন, মনে মনে খুব আমাকে বোধহয় মনে মনে ভৎসনা করছেন, আশা করি করছেন না, তার ভালোবাসাই আসছে। হ্যালো করে ফেলুন দিদি। হ্যালো, হ্যালো, নমস্কার, কে বলছেন? নমস্কার। জোরে বলুন। আমি দিল্লি থেকে বলছি। আমি আমার মেয়ের সম্বন্ধে জানতে চাই। মেয়ের কি নাম দিদি? বিদিশা ব্যানার্জি। আচ্ছা, কি ব্যানার্জি? বিদিশা, হ্যাঁ, বিদিশা, বিদিশা, বিদিশা। ডেট অফ বার্থ? ব্যানার্জি। ডেট অফ বার্থ 21/5/1996। 1996। বেশ। 96। হ্যাঁ। জন্ম টাইম হচ্ছে 12:45 দুপুরবেলা। 12:45 দুপুরবেলা। দুপুরবেলা। দিল্লিতে জন্ম। দিল্লিতে? বরাবরই দিল্লিতেই থাকেন তার মানে আপনারা, নাকি? হ্যাঁ, মানে এসেছি মানে আপনারা কি ওখানেই, আপনার মেয়ের ওখানেই জন্ম বললেন? বাচ্চাটা মেয়ের জন্ম এখানে, আমাদের এখানে না। আমরা ওখানে, আমি ঝাড়খণ্ডের, আমার হাজবেন্ড কলকাতার। আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ। তা বিদিশার জন্মের পর থেকেও দিল্লিতেই আছে নাকি? হ্যাঁ হ্যাঁ, জন্ম। বেশ। কি বারে জন্ম ছিল? মঙ্গলবার। মঙ্গলবার। সিংহ লগ্ন এবং মিথুন রাশি দেখা যাচ্ছে ওর, তাই তো? হ্যাঁ স্যার। সিংহ লগ্ন, মিথুন রাশি। বলুন কি জানার আছে? শুক্র বক্রী অবস্থায়, বুধ বক্রী অবস্থায়, 1 সেকেন্ড, বক্রী অবস্থায়, বৃহস্পতি ধনু রাশির ঘরে। হ্যাঁ বেশ, 3টে গ্রহ বক্রী অবস্থায় বসে আছে। হ্যাঁ বলুন, আপনার মেয়ে চাকরি বাকরি করে তো নিশ্চয়ই? হ্যাঁ স্যার। এমনি কিসে করে, ফাইন্যান্সে করে নাকি না অ্যাডমিনিস্ট্রেটিভ কিছু করে? না, রিসার্চে আছে, এমটেক করেছে। হ্যাঁ বেশ। রিনিউয়েবল সোলারে, এন্ড ওতে এখন রিসার্চ ইনস্টিটিউট আছে দিল্লিতেই, একটা প্রাইভেট অর্গানাইজেশনে আছে, রিসার্চ লেভেলে আছে, মানে রিসার্চ ওরিয়েন্টেড কর্মই করে ও, তাই তো? হ্যাঁ জি স্যার, হ্যাঁ জি স্যার। বেশ বেশ বেশ, বলুন কি জানায়? মেয়ের বিয়ে দিয়েছেন? না স্যার, এমনি জিজ্ঞাসা করছি কি স্টার্ট করব, তো হোয়াট ইজ, মানে কি টাইমটা? একদম একদম টাইম অন, এখান থেকে আস্তে আস্তে এবার শুরু করে ফেলুন, ঠিক আছে? তবে মেয়ের বিয়ের জায়গাটা একটু বুঝে শুনে দেখে শুনে দেবেন, তার কারণ 2nd হাউসে রাহু, 8মে কেতু এবং 8মে শনি কেতুর একত্রীকরণ আছে। একটু বুঝে শুনে বিয়েটা দেবেন। ওর কর্ম, নিজস্ব রিসার্চ হোক, ভবিষ্যতে কর্ম হোক, রোজগার হোক, সেই জায়গাগুলো সুপার। খালি বৈবাহিক দাম্পত্য জীবনে প্রবেশের জন্য একটু চাপ থাকতেই পারে, ধীরে সুস্থে বেছে বুঝে ঠিকঠাক মতো দয়া করে বিয়েটা দেবেন ম্যাম। হ্যাঁ, কারণ রিলেটিভস ম্যাটার এবং ওই সব দিকটা একটুখানি খারাপ আছে, যার ফলে বৈবাহিক দাম্পত্য জীবনে খুব সাবধানে প্রবেশ করাবেন। তার জন্য সময়টা ট্রানজিট পার্টে অন হয়ে আছে, আপনারা ধীরে ধীরে চেষ্টা করতে শুরু করুন এবার থেকে, ঠিক আছে? একেবারেই অনেক ধন্যবাদ জানাবো দিদিকে, ধন্যবাদ আপনাকেও জানাবো। ভালো চক, ভালো চক, অসুবিধা নেই। আর অবশ্যই কালকে দেখা হচ্ছে। হ্যাঁ, আর আসানসোলের বুকিং কিন্তু অন হয়ে গেছে। হ্যাঁ, 17 তারিখ আসানসোল, 24 তারিখ হলদিয়া, সেটা পরের সপ্তাহে সোমবার থেকে হবে। আসানসোলের বুকিং আপাতত অন। একেবারে ধন্যবাদ জানাবো দাদাকে, ধন্যবাদ আপনাদের জানি, নমস্কার।